আজকে গতিবিদ্যা লেকচার নাম্বার 6 আজকে আমরা কয়েকটা ম্যাথ সলভ করব। তো আজকে হচ্ছে পার্ট 1। তো দেখো একটা ম্যাথ আমি দিয়েছি যে 30 মিটার উঁচু ছাদের উপর দাঁড়িয়ে কোনো একজন বালক একটি বলকে খাড়া উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলো। এখানে জি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রশ্নে বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা কত আর নিক্ষেপ করার কত সময় পর মাটিতে পড়বে। তারপরে প্রশ্ন বলা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড থেকে অনুভূমিক বরাবর নিক্ষেপ করলে কত সময় পর মাটিতে পড়বে। পাঁচটা প্রশ্ন আছে। তো দেখো যে কন্ডিশনটা কি, তাহলে কন্ডিশনটা হচ্ছে এমন যে ছাদের উপর দাঁড়িয়ে, এখানে ছাদ হচ্ছে কত মিটার, 30 মিটার উঁচু ছাদ। এই ছাদের উপর দাঁড়িয়ে কোনো একজন বালক একটা বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছে 20 মিটার পার সেকেন্ড বেগে। এই হচ্ছে আমাদের কন্ডিশন। তো প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতা কত। আমরা জানি সর্বোচ্চ উচ্চতা রাশি হলো h u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g। এই ছিল আমাদের ইকুয়েশন। তাহলে দেখো যে আলফা খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে আলফার মান কত হয় 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে sin 90 মান হচ্ছে 1, তাহলে হবে u স্কয়ার। তাহলে u এর মান কত বেগে নিক্ষেপ করা হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 20 স্কয়ার বাই 2 ইনটু g এর মান হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা সহজে উত্তরটা পেয়ে যাব। তাহলে এখানে आंसर হচ্ছে 20 ইনটু 20 বাই 20, তাহলে হচ্ছে 20 মিটার। এই হচ্ছে আমাদের आंसर সর্বোচ্চ উচ্চতা। এখন যদি আমরা ভূমি থেকে প্রশ্ন যদি বলা হয় যে ভূমি হতে কত উচ্চতায় উঠবে, তাহলে কিন্তু আমরা এই आंसरটা তখন 30 প্লাস কত করে দেব 20, তখন आंसरটা হবে 50। কিন্তু আমাদের এখানে শুধু বলেছে সর্বোচ্চ উচ্চতা কত উচ্চতায় উঠবে। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো যে নিক্ষেপ করার কত সময় পর মাটিতে পড়বে। তাহলে কন্ডিশনটা কিন্তু এইরকম। তাহলে দেখো যে কেস নাম্বার কত, প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে কেস নাম্বার কত, উপর হতে আরো উপরে নিক্ষিপ্ত বস্তু, মানে কেস নাম্বার 3। তাহলে এটা হচ্ছে কেস নাম্বার 3 প্রবলেম। ওখানে কিন্তু ক্ষেত্র ছিল দুইটা, কিন্তু এটা হলো প্রথম ক্ষেত্রে, যেহেতু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তা খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করা হয়, তাহলে দেখো যে ইউ যে বেগে নিক্ষেপ করা হয়েছিল সেটা ছিল উপরের দিকে, নিচে পড়ছে এটা হচ্ছে ভি নিচের দিকে, জি নিচের দিকে, এইচ নিচের দিকে, এটাই তো ছিল। তাহলে সেক্ষেত্রে ইকুয়েশন কত ছিল, -h ut মাইনাস হাফ জিটি স্কয়ার। এই ছিল আমাদের কেস নাম্বার 3 প্রথম ক্ষেত্রের ইকুয়েশন। তাহলে এখানে দেখো যে এই ইকুয়েশন অ্যাপ্লাই করলে কিন্তু আমরা সহজে ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে ইকুয়েশন আমাদের হচ্ছে যে -h ut মাইনাস হাফ জিটি স্কয়ার। তাহলে এখানে h এর মান কত 30। তাহলে -30 u কত বেগে নিক্ষেপ করা হয়েছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে t দিলাম মাইনাস হাফ, g এর মান হচ্ছে 10 ইনটু t স্কয়ার। তাহলে এখানে দেখো যে -30 20t মাইনাস 5t স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে 5t স্কয়ার মাইনাস 20t মাইনাস 30 হচ্ছে 0। তাহলে এখানে আমরা 5 দ্বারা ভাগ করে দিলে লিখতে পারি t স্কয়ার মাইনাস 4t মাইনাস 6 0। তাহলে দেখো t এর একটা দ্বিঘাত ইকুয়েশন, এখান থেকে t এর কিন্তু আমরা মান সলভ করতে পারি। তো কি t মাইনাস b, তাহলে -4, তাহলে -4, তাহলে সরাসরি আমরা 4 লিখতে পারি, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে কত -4 স্কয়ার মানে 16 মাইনাস 4ac, এখানে a এর মান কিন্তু আছে কত 1, তাহলে 4ac, তাহলে 4ac এর মান হচ্ছে 9। তাহলে এখানে দেখো সরাসরি আমরা কত লিখতে পারতাম 4 6 24 প্লাস 24, তাই তো 24। নিচে হচ্ছে কি হয় 2a, তাহলে 2। তাহলে এখানে দেখো যে আমরা যখন যোগ করব এই এর ভিতরের মানটা কিন্তু এই 4 এর চেয়ে বড়। তাহলে যোগ করলে t এর একটা পজিটিভ মান পাবো এত সেকেন্ড, আর বিয়োগ করলে t এর একটা নেগেটিভ মান পাবো এত সেকেন্ড। তাহলে এই নেগেটিভ মানটা কি গ্রহণযোগ্য না, তাহলে আমরা आंसर পেয়ে যাব যে ভূমিতে পড়তে এত সময় লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। আর তৃতীয় প্রশ্নে কি বলছে দেখো যে 20 মিটার পার সেকেন্ড থেকে যদি অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হতো, তাহলে ছাদের উপর থেকে যদি 20 মিটার পার সেকেন্ড থেকে অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে পড়তে কত সময় লাগবে। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমাদের 3 নম্বরের কন্ডিশন হচ্ছে যে 30 মিটার উঁচু ছাদ, এই ছাদ থেকে অনুভূমিক বরাবর মানে
x অক্ষ বরাবর ছুড়ে দেওয়া হয়েছে, তাহলে এইভাবে পড়াতে হবে, তাই তো? তাহলে খেয়াল করে দেখো যে এটা আমাদের কেস নাম্বার কত, তাহলে এটাও কিন্তু আমাদের কেস নাম্বার 3। কেস নাম্বার 3 কিন্তু এটা তৃতীয় ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্রে আমি বলেছিলাম যে আলফা কোণে নিক্ষেপ করা হবে, আর তৃতীয় ক্ষেত্রে কি বলেছিলাম যে x অক্ষ বরাবর নিক্ষেপ করা হবে। তাহলে এটা হচ্ছে কেস নাম্বার 3 3 নম্বর ক্ষেত্র, যার ইকুয়েশন ছিল y ছিল হাফ gt স্কয়ার, আর এই x এর মানটুকু পেয়েছিলাম আমরা v নট t মানে ut। মনে পড়ছে? আগের ক্লাসে কিন্তু আমি এটা কমপ্লিট করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো যে প্রশ্নে বলা হচ্ছে যে কত সময় পরে এটা ভূমিত করবে, তাহলে সরাসরি আমরা লিখতে পারি যে y হাফ gt স্কয়ার। তাহলে y এর মান এখানে কত? 30 হাফ g এর মান হচ্ছে 10 ইনটু t স্কয়ার, তাহলে 30 হচ্ছে 5t স্কয়ার। তাহলে এখান থেকে আমরা t এর মান সহজেই বের করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, দুইটা মান পাবে, একটা মান পাবে। এবার একটু খেয়াল করো যে এই প্রশ্নে যদি তোমাকে অ্যাড করে দিত যে কত দূরে গিয়ে করবে, ঠিক আছে, তাহলে আমরা এই মানটুকু বের করতে পারতাম যে x u এর মান কত, কত বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে 20 ইনটু t ভূমিত করার যে সময়, এটা গুণ করে দিলে আমরা এই মানটুকু পেয়ে যাবো যে কত দূরে গিয়ে করবে। তাহলে এই কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো 4 নম্বর প্রশ্নে কি বলে যে শুধু ছেড়ে দিলে মাটিতে পড়তে কত সময় লাগবে। তাহলে শুধু যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মাটিতে পড়তে কত সময় লাগবে। তাহলে 4 নম্বর প্রশ্নে যে উপর থেকে নিচে শুধু ছেড়ে দেওয়া হচ্ছে, তাহলে একটা ছাদ ছিল, তো এই ছাদের উপর থেকে কোন বস্তু এই বলটাকে যদি শুধু ছেড়ে দেয়, শুধু ছেড়ে দিলে আদিবেগ কত হয় 0, মানে স্থির অবস্থা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। তাহলে এক্ষেত্রে আদিবেগ u এর মানটা হচ্ছে 0, শুধু ছেড়ে দিলে আদিবেগ 0 হবে, না হলে একটা বেগে নিক্ষেপ করা হবে। যদি প্রশ্ন বলতো যে 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে ছুড়ে দেওয়া হয়েছে, তাহলে আদিবেগটা কিন্তু 20 হতো, কিন্তু এখানে বলছে শুধু ছেড়ে দিলে, মানে স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে। তাহলে দেখো এবার কেস নাম্বার কত, যে উপর থেকে নিচে এবারে পড়ানো নিক্ষিপ্ত বস্তুর জন্য কেস নাম্বার ছিল 2। এই 2 এর হচ্ছে নাম্বার অন কন্ডিশন এটা। ওকে, তাহলে নাম্বার অন কন্ডিশনগুলো আমি একটু দেখে নিই যে u ছিল নিচের দিকে, v ছিল নিচের দিকে, s ছিল নিচের দিকে, g ছিল নিচের দিকে, প্রত্যেকটা নিচের দিকে। তাহলে ইকুয়েশন কত, যে h ছিল ut হাফ gt স্কয়ার। প্রথমে সবগুলো মাইনাস দিয়েছিলাম, তারপর মাইনাস গুণ করে ফেলেছিলাম। তাহলে মূল ইকুয়েশনটা ছিল এটা যে -h ut হাফ gt স্কয়ার, তাই তো? তাহলে এটা থেকে আমরা এটা পেয়েছি। তাহলে দেখো যে শুধু যদি ছেড়ে দেওয়া হয় তাহলে u এর মানটা কত 0, তাহলে শুধু ছেড়ে দিলে ইকুয়েশন হবে আমাদের h হাফ gt স্কয়ার। তাহলে কত উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছিল 30 মিটার উপর থেকে, তাহলে 30 হাফ 10 ইনটু t স্কয়ার। তাহলে এখান থেকে আমরা t এর মানটা সলভ করে অ্যানসার পাবো। তো এই ক্ষেত্রে কিন্তু এই একই সময় লাগবে এর ক্ষেত্রে, কারণ আমরা জানি কি বলো, তোমাদের মনে হতে পারে যে এটা একটা বেগে ছোড়া হয়েছিল কিন্তু একই সময় লাগছে কেন, কারণ 20 মিটার পার সেকেন্ড বেগে x অক্ষ বরাবর ছোড়া হয়েছে, তাহলে y অক্ষ বরাবর আদিবেগটা কত ছিল, এই ক্ষেত্রে y অক্ষ বরাবর আদিবেগ ছিল, শুধু ছেড়ে দিলে y অক্ষ বরাবর আদিবেগটা ছিল 0, এজন্য পড়তে কি একই সময় লাগে। এবার খেয়াল করো যে 3 ও 4 এর ক্ষেত্রে এই যে বল যে পড়তেছে এর মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে 5 নম্বর প্রশ্নটা কিন্তু আমরা অলরেডি কিন্তু শিখে ফেলেছি, একটু খেয়াল করে দেখো যে 3 ও 4 এর ক্ষেত্রে, তাহলে 3 এ কি বলছে, এটা ছিল কি 30 মিটার উঁচু ছাদ, তাই তো? তাহলে এবার খেয়াল করো যে প্রশ্নে বলছে কি আমাদের যে 3 এর ক্ষেত্রে বলেছে যে x অক্ষ বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে, তাহলে অনুভূমিক বরাবর মনে করে এই জায়গায় বলটা পড়ছে। তাহলে 3 এর ক্ষেত্রে বল পড়ছে কোথায়, এই পয়েন্টে x অক্ষ বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে। 4 এর ক্ষেত্রে কি করা হয়েছে, শুধু ছেড়ে দিলে, তাহলে এই উপর থেকে শুধু বলটাকে কি করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে মনে করে যে সেটা এখানে পড়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে কার ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে বলের দূরত্ব, আর এটা হচ্ছে 3 এর ক্ষেত্রে। তো বলেছে যে এই 4 এবং 3 এর ক্ষেত্রে এই বলের মধ্যবর্তী দূরত্ব কত, এই দূরত্বটুকু কত। এই দূরত্ব কিন্তু আমরা অ্যাকচুয়ালি বের করে ফেলেছি আগে, যে x কত ছিল ut, u কত 20 আর t হচ্ছে ভূমিত করতে সময়, উভয় ক্ষেত্রে কিন্তু একই সময় লাগবে। তাহলে এই সময়টা আমরা গুণ করে দিলে এই দূরত্বটা পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের উত্তর।
তাহলে দেখো যে এই ম্যাথটা যদি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো তাহলে পরবর্তী ম্যাথগুলো তোমাদের জন্য সহজ হবে। আমরা যদি এই ক্ষেত্রে বলি যে ছাদের উপর থেকে 30 ডিগ্রি কোণে 30 মিটার পার সেকেন্ড থেকে নিক্ষেপ করে দেওয়া হলো, তাহলে বিচরণ কাল কত, তারপর অনুভূমিক পাল্লা কত, তারপর x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব অনুভূমিক পাল্লার চেয়ে ছোট হবে না বড় হবে, বা বিভিন্ন পয়েন্টে আমরা গতিশক্তি বের করতে পারি, বিভিন্ন টাইপের ম্যাথ আছে, বা বিভিন্ন পয়েন্টে তোমাকে বলবে যে এই পয়েন্টের স্থানাঙ্ক কত। তাহলে এই অংশটুকু এই ম্যাথটা তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, না হলে পরবর্তী প্রশ্নগুলো তোমরা প্রবলেম ফেস করবে। তো আজকে পার্ট 1 অংশে আমাদের এই পর্যন্ত থাকবে, পরবর্তী অংশে আমরা আলোচনা করব।